আজকের ক্লাসটি শুরু করার প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি। আপনারা অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান। এবার থেকে প্রতিটা ভিডিও চলাকালীন স্ক্রিনের উপরে একটা নাম্বার চলে আসবে। সেই নম্বরে যদি আপনি ফোন করেন প্রতিদিন রাত 10টা থেকে 11টা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য। এছাড়াও আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন দিন রাতের যে কোনো সময়ে। তো আজকে আমরা দেখব কলকাতা পুলিশ 3734 যে কনস্টেবল নেবে সেই কনস্টেবলের প্র্যাকটিস সেট আমরা কিন্তু আজকের ভিডিওতে দেখব। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের 3734 কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্ন। তো আজকের এই প্র্যাকটিস সেটটা আমরা নিয়েছি কিন্তু এই মাসের অর্থাৎ মে মাসের পেশা প্রবেশ থেকে। এখানে দেখুন পরিষ্কার আছে পেশা প্রবেশ। তো এখানে এই মে মাসের পেশা প্রবেশ থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে নিয়েছি। আমরা এই প্র্যাকটিস সেট আমরা এই বই থেকে কিন্তু রাজ্য পুলিশের প্র্যাকটিস সেট ইতিমধ্যে করে ফেলেছি, আপনারা অবশ্যই দেখেছেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট দেখব। তো চলুন সরাসরি চলে যাই কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এসেছি কলকাতা পুলিশ প্র্যাকটিস সেটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা আগামী কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন। তো চলুন সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্ন কি বলেছে সেটা দেখি। তো এর জন্য আমরা একটু জুম করে বড় করে নেব। এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন একের দাগের প্রথম প্রশ্ন আছে কুনিক উপাধি কে গ্রহণ করেন। সুন্দর একটি প্রশ্ন আছে, কুনিক উপাধি কে গ্রহণ করেন। অজাতশত্রু, বিম্বিসার, শিবাজি, অশোক। তো দেখুন এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, এটা মনে রাখার অনেক উপায় আছে। আমি এইসব প্রশ্নগুলো কিন্তু মনে রেখে দিতাম। আমি যেভাবে মনে রেখেছি আপনাদেরকে সেইভাবে মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি। দেখুন যে কোনো প্রকারে আপনাকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে আসল কথা। অনেকে সায়েন্স নিয়ে পড়েছেন, অনেকে কিন্তু আবার আর্টস নিয়ে পড়েছেন, অনেকে আবার আর্টসের মধ্যে ভূগোল আছে, ইতিহাস নেই। কিন্তু ইতিহাসে কিন্তু বেশি প্রশ্ন থাকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি হয়তো ইতিহাসে উইক ছিলেন, আমি যেমন ইতিহাসে উইক ছিলাম সেটাই কিন্তু আপনাদেরকে বলছি। আমি যেমন ইতিহাসে উইক ছিলাম এখনও ইতিহাসে উইক আছি, কিন্তু আমি কিছু প্রসেস অবলম্বন করতাম, সেইভাবে আপনাদেরকেও আমি আপনাদের জন্য আমার যে প্রসেস ছিল সেটা কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন অবশ্যই ভালো লাগবে, এটা মনে রাখার উপায়। তো এই কুনিক এই উপাধিটা কে গ্রহণ করেন। তো এখানে অজাতশত্রু আছে, বিম্বিসার আছে, শিবাজি আছে আর অশোক আছে। তো এর মধ্যে কে কুনিক উপাধি ধারণ করেন। এই যে কুনিক, যদি আপনি গ্রামের ছেলে হন বা যদি আপনার গ্রামেই বসবাস হয় তাহলে আপনি দেখবেন কুনিক, এই কুনিক থেকে আমি যদি কুনি বলি, কুনি অর্থাৎ আপনার নখের কোনায় একটা ঘা হয়, সেই ঘাত থেকে বলা হয় কুনি। সেই কুনিটা যদি নখের কোণে যে কুনি হয়, সেই কুনিটার থেকে যদি আমি এই প্রশ্নের উত্তরটা মনে রাখতে পারি, হচ্ছে এই কুনিটাকে আমরা কি বলতে পারি। আমরা যেসব জিনিসকে দেখতে পারি না, অনেকে বলে না যে ও আমার শত্রু, হ্যাঁ এরকম অজাত শত্রু এরকম একটা টাইপের থাকে। তো এটা কিন্তু সেই জায়গার থেকে, সেই অ্যাঙ্গেল থেকে যদি আপনি ধরেন তাহলে আপনার যে কুনুকু হয়েছে মানে কুনি, সেটার থেকে কিন্তু আপনি অজাত আনতে পারেন। যাকে আমরা কখনো দেখতে চাই না, তাহলে আমরা বলতে পারি কুনিক উপাধি কে গ্রহণ করেন। তো দেখুন অজাতশত্রু, এর দাগ হবে সঠিক উত্তর। এই কুনিক উপাধি ধারণ করেন কিন্তু অজাতশত্রু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 2 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কোন যুগে গণিতশাস্ত্রে শূন্যতত্ত্বের আবিষ্কার হয়। সুন্দর একটি প্রশ্ন, কোন যুগে গণিতশাস্ত্রে শূন্যতত্ত্বের আবিষ্কার হয়। মুঘল যুগে, বাহুম যুগে, পাল যুগে, গুপ্ত যুগে। এখন এই যে শূন্য আবিষ্কারের সাথে কিন্তু কোন যুগ সেটা কিন্তু আমরা বলতে পারি। এই যে শূন্যতত্ত্ব, এখানে এটা মনে রাখার খুব একটা সহজ উপায়, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি যেভাবে মনে রাখতাম আপনি সেইভাবে মনে রাখবেন। এখানে বলছে কোন যুগে গণিতশাস্ত্রে শূন্যতত্ত্বের আবিষ্কার হয়। শূন্য সম্পর্কে ধারণা দেন কিন্তু এই যে প্রথমে ধারণা দেন আর্যভট্ট। শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন আর্যভট্ট। তো আর্যভট্ট শূন্য সম্পর্কে ধারণা দেন। ভারতবর্ষে শূন্য প্রথম আবিষ্কার হয়। আর আর্যভট্ট শূন্যের ধারণা দেওয়ার পর ব্রহ্মগুপ্ত ইনি কিন্তু শূন্য আবিষ্কার করেন। শূন্য আবিষ্কার করেন কিন্তু ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট কিন্তু ধারণা দেন ভারতবর্ষে প্রথম শূন্যের আবিষ্কার হয় এবং সেটার সম্পর্কে প্রথম ধারণা দেন আর্যভট্ট। আর ব্রহ্মগুপ্ত কিন্তু শূন্য আবিষ্কার করেন এবং ব্যাপকভাবে প্রচলন করেন। তো এই ব্রহ্মগুপ্ত কিন্তু শূন্য আবিষ্কার করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বলতে পারি কোন যুগে গণিতশাস্ত্রের শূন্য আবিষ্কার হয়। তাহলে গুপ্ত আছে শেষে, তো আমরা এটা বলতে পারি গুপ্ত যুগে। ডির দেখা হবে সঠিক উত্তর। তাহলে একই সঙ্গে আমরা 2-3টি প্রশ্নের উত্তর মনে রাখতে পারছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 3 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে টেলিস্কোপ তৈরিতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়। সুন্দর একটি প্রশ্ন, টেলিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। এই টেলিস্কোপ কথার অর্থ হচ্ছে দূরবীন। অবশ্যই আপনারা তো জানেন দূরবীন, টেলিস্কোপ কথার অর্থ হচ্ছে দূরবীন। তো এই দূরবীন মানে দূরের জিনিস কাছে দেখা, এটা কিন্তু বলা হয় দূরবীন।
যে যন্ত্রের সাহায্যে আমরা দূরের জিনিস কাছে দেখি তাকে কিন্তু বলা হয় দূরবীন। এই দূরবীন সম্পর্কে প্রথম ধারণা দেন কে? তো দূরবীন সম্পর্কে প্রথম ধারণা দেন কিন্তু টলেমি। পরবর্তীতে কিন্তু আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন কিন্তু গ্যালিলিও। এটা অবশ্যই আপনারা জানেন, গ্যালিলিও এই সূত্রটা পান কিন্তু একজন চশমা প্রস্তুতকারকের কাছ থেকে এই সূত্রটা উনি পান। ইনি কিন্তু মানে গ্যালিলিও কিন্তু দূরবীন আবিষ্কার করে প্রথম কিন্তু শনির বলয় আছে এটা কিন্তু সে দেখান, মানে সে প্রথমে এটা কিন্তু দেখে, শনির যে বলয় চক্র আছে সেটা কিন্তু নিজের তৈরি দূরবীন দ্বারা কিন্তু গ্যালিলিওই প্রথম দেখেন, অর্থাৎ গ্যালিলিও কিন্তু দূরবীন আবিষ্কার করেন। এখন প্রশ্ন হচ্ছে এই দূরবীন যন্ত্রটি তৈরি করা হয় কিন্তু লেন্স এবং দর্পণের সাহায্যে। তো এখানে বলছে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়। যখন আপনি দর্পণ বলছে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, দূরবীন যন্ত্রটা কিন্তু দেখার জন্য। যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন আয়নার প্রতিফলিত রূপটা কিন্তু আপনার চোখে চলে আসবে, অর্থাৎ বিপরীতে যে আপনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে সেটা কিন্তু আয়নার মধ্যে চলে আসবে। ঠিক সেমভাবে এটাই কিন্তু দূরবীনের একটা মানে এটাই কিন্তু দূরবীনের কাজ আপনি বলতে পারেন, যে দূরের জিনিস যেটা সেই ছবিটা কিন্তু ওই আয়নায় নিয়ে আসা। তো আয়না যেহেতু বলেছে তাহলে এখানে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই আপনাকে ভাবতে হবে সমতল দর্পণ ব্যবহার করব, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। কারণ আয়নাও দেখবেন সমতল দর্পণ, যার জন্য ছবিগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 4 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কি দেখব, এখানে আছে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি। সুন্দর একটি প্রশ্ন, তরল, গ্যাসীয়, কঠিন সবকটিতে। এখন এখানে আপনাকে ভাবতে হবে এই যে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি। তো এই শব্দের যে বেগ সেই বেগটা নির্ভর করে যে কোনো মাধ্যমের উপাদানের উপরে কিন্তু এই শব্দের বেগ নির্ভর করে। এখন এই উপাদানের উপর যেহেতু বেগ নির্ভর করে, তাই যার উপাদানের ঘনত্ব সবচেয়ে বেশি হবে সেটার কিন্তু শব্দের বেগ তাতে সবচেয়ে বেশি হবে। এখন এই তরলের উপাদান হলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যে কণা নিয়ে কিন্তু তরল গঠিত। এখন এই তরলের কণাগুলি কিন্তু খুবই হালকা হালকা থাকে। তরলের কণাগুলো কিন্তু এরকম হালকা হালকা থাকে, যার জন্য এখানে তরলের কিন্তু শব্দের বেগ তরলে কম। যখন আপনি গ্রামের কোনো পুকুর বা জলাশয়ে নামবেন তখন দেখবেন জলের মধ্যে আপনি সাউন্ড করবেন, দূরে হাত দিয়ে আপনি শব্দ করবেন, তখন দেখবেন আপনি জলের নিচে খুব কম শব্দ শুনতে পাবেন কিন্তু খুব কম। কারণ কি, এই তরলের কণাগুলি কিন্তু খুবই হালকা, সেই জন্য কিন্তু এটা হয়, সেই জন্য শব্দের বেগ ওই তরলে কম হয়। তো এর দাগটা তাহলে হবে না। এবার বিদ্যাগটা দেখুন, গ্যাসীয় বলেছে, গ্যাসীয় মাধ্যমে কি হবে। তো গ্যাসীয় মাধ্যমে কণাগুলি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গ্যাসীয় কণাগুলি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেজন্য কিন্তু এতেও কিন্তু শব্দের বেগ কম। তরলে সবচেয়ে কম, গ্যাসীয়তে তার থেকে একটু বেশি আছে, কিন্তু সবচেয়ে বেশি কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, তো কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয়। কারণ এর যে উপাদান যে কণাগুলি থাকে কঠিন মাধ্যমে সেগুলো কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি, যার জন্য এই কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা বলতে পারি তরলের শব্দের বেগ কত, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কত, কঠিন মাধ্যমে শব্দের বেগ কত। যদি আপনারা জানতে চান তাহলে আমি অবশ্যই বলে দেবো, তবে আপনারা সেটা কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো তরল, গ্যাসীয় এবং কঠিনের এই শব্দের বেগ কত। এখানে কিন্তু আমি আলোচনা করলাম না, যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমি বলে দেবো। চলে যাবো আমরা 5 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে বিলবো গ্রামের যুদ্ধে শেরশাহ কাকে পরাজিত করেন। সুন্দর একটি প্রশ্ন, বিলবো গ্রামের যুদ্ধে শেরশাহ কাকে পরাজিত করেন। বাবর, ইব্রাহিম লোদি, হুমায়ুন, আদিল শাহ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে। তো দেখুন, এই বিলবো গ্রামের যুদ্ধ অর্থাৎ বিল গ্রামের যুদ্ধ, আবার এটাকে কিন্তু গঙ্গার যুদ্ধও বলা হয়। বিলবো গ্রামের যুদ্ধ বা বিল গ্রামের যুদ্ধ বা গঙ্গার যুদ্ধও বলা হয়। আর সবগুলো মিলে কিন্তু একে বলা হয় হচ্ছে কুনাউজের যুদ্ধ। কুনাউজের যুদ্ধও কিন্তু এই বিলবো গ্রামের যুদ্ধটাও কিন্তু কুনাউজের যুদ্ধ নামে কিন্তু এটা পরিচিত। তো এটা হয় কিন্তু এই বিলবো গ্রামের যুদ্ধ হয় কিন্তু 1540 সালে, 1540। আর সেটা হয় কার মধ্যে, এই যে শেরশাহ আর এই হুমায়ুনের মধ্যে। তাতে কিন্তু হুমায়ুন পরাজিত হয়, শেরশাহের কাছে কিন্তু হুমায়ুন পরাজিত হয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইতিহাস আমি খুব কম জানি, আপনারা অবশ্যই মানানসই করে নেবেন। যদি আমি ভুল বলে থাকি বাজে কমেন্ট করবেন না, আপনি সরাসরি ফোন করবেন, বা বিষয়টা যদি ভুল হয় তাহলে মানে যেটা সঠিক হবে সেটা আপনি অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও কিন্তু আমি যতটা জানি সেটার উপরে নির্ভর করে আপনাদেরকে কিন্তু এগুলো করাচ্ছি। তো চলুন চলে যাই আমরা পরের প্রশ্ন দেখব কি আছে। 6 দাগের প্রশ্ন। তো 6 দাগের যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, দেখুন, নিচের কোনটি কয়লা থেকে উৎপন্ন হয়। ন্যাপথলিন, অ্যামোনিয়া, ক্লোরাইড আর ইউরিয়া। সুন্দর একটি প্রশ্ন, নিচের কোনটি কয়লা থেকে উৎপন্ন হয়।
তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো দেখুন, যদি বলতো অ্যামোনিয়া আর ক্লোরাইড একসঙ্গে বলতো তাহলে আপনি বলতে পারতেন কয়লা থেকে অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন হয়, কিন্তু এখানে অ্যামোনিয়া ক্লোরাইড আর ইউরিয়া আছে, ইউরিয়া তো হবেই না, সেইখানে আমার একটু দ্বিমত হচ্ছে। তো সেই জন্য কিন্তু আমি এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসেবে বলতে পারি ন্যাপথলিন হচ্ছে কয়লা থেকে উৎপন্ন হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 6 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 7 দাগের এই প্রশ্ন আছে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর করা হয় 1911 সালে, 1921 সালে, 1923 সালে, 1919 সালে। এখন এই জায়গাটার ঘটনা একটু সামান্য জেনে নিন, তাহলে আপনি এটা মনে রাখতে পারবেন। যখন বঙ্গভঙ্গ হয় সেটা ছিল কিন্তু 1905 সাল। 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গের সূচনা হয়। 1905 সালে 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ সূচনা হয়। 1905 সালে 19শে জুলাই 19শে জুলাই কিন্তু এই বঙ্গভঙ্গের সূচনা হয়। আর বঙ্গভঙ্গ কার্যকরী হয় সেটা কিন্তু 1905 সালের 16ই অক্টোবর। এটা কার্যকারী হয় 16ই অক্টোবর। 1905 সালের 16ই অক্টোবর কিন্তু বঙ্গভঙ্গ কার্যকারী হয়। আর 1905 সালে কিন্তু 19শে জুলাই বঙ্গভঙ্গ সূচনা হয়। এখন এই বিষয়টা ফুল রোধ করা হয় 1911 সালে। 1911 সালে কিন্তু এই বঙ্গভঙ্গ রোধ করা হয়। সেই সময় এই 1911 সালে কিন্তু এর সঠিক উত্তর হবে ভারতের রাজধানী স্থানান্তর করা হয় 1911 সালে। এই 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রোধ করা হয়। এখন এই 1911 সময় কিন্তু ভারতের ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড কার্জন। কী নাম ছিল? লর্ড কার্জন। ইনি কিন্তু এই বঙ্গভঙ্গ রোধের সময় কিন্তু ছিলেন। তো এই সময় যখন বঙ্গভঙ্গ রোধ করা হয় তখনই একটা রাজনৈতিক আলোচনা শুরু হয়। কলকাতা যেহেতু আপনার রাজধানী, সেখানে কিন্তু নানা রকম রাজনৈতিক আলোচনা শুরু হয় এবং সেটা কিন্তু তুঙ্গে থাকে, যেই বঙ্গভঙ্গ রোধ করা ইংরেজদের বিরুদ্ধে আলোচনা কিন্তু চলতেই থাকে। এটার পিছনে ফেলানোর জন্য বা এর থেকে যাতে মানুষ সরে আসে তার জন্য কিন্তু বুদ্ধি করে কি করা হয়, কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সেটা ছিল কিন্তু 1911 সাল। তো 1911 সালে কিন্তু লর্ড কার্জনের সময় কিন্তু আপনার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। 7 এর দাগ হবে সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে সঠিক উত্তর। তো আমরা এবার দেখব 8 দাগে এই প্রশ্ন আছে গণপতি উৎসবের সূচনা করেন আকবর, শিবাজি, বালগঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী। কে গণপতি উৎসবের সূচনা করেন? তো সুন্দর একটি প্রশ্ন। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? গণপতি উৎসবের সূচনা করেন কে? দেখুন, এই জায়গাটায় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, গয়ে গয়ে মিল থাকলে হয় গঙ্গাধর। সবাই একসঙ্গে বলবো আমরা গণপতি পাপা মরিয়া। অর্থাৎ গণপতি পাপা মরিয়া, গণপতি গয়ে গয়ে মিল থাকলে হয় গঙ্গাধর, সবাই মিলে আমরা বলবো গণপতি পাপা মরিয়া। তো দেখুন, এই গণেশের এই গণপতির সঙ্গে কিন্তু গয়ে গয়ে মিল থাকলে হয় গঙ্গাধর আর গণপতি মারিয়া, তার মানে এই গণপতি উৎসব গয়ে গয়ে মিল থাকবে গঙ্গাধর। তো এখানে কিন্তু এই গণপতি উৎসবের সূচনা করেন বাল গঙ্গাধর তিলক। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই উৎসবের সূচনা হয় কিন্তু 1893 সালে। 1893 সালে কিন্তু বাল গঙ্গাধর তিলক এই গণপতি উৎসবের সূচনা করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সালটা ছিল কিন্তু 1893। এটা মনে রাখবেন সঙ্গে। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্ন আছে আইভরি কোস্ট কোন মহাদেশে অবস্থিত? আইভরি কোস্ট কোন মহাদেশে অবস্থিত? তাহলে এখানে অপশান আছে এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। তো এই আইভরি কোস্ট হলো পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এই আইভরি কোস্টের দুখানা রাজধানী আছে, একটা হচ্ছে প্রশাসনিক রাজধানী আর একটা অর্থনৈতিক রাজধানী। অর্থনৈতিক রাজধানীর নাম কি? যেটি অর্থনৈতিক রাজধানী আর আছে একটা প্রশাসনিক রাজধানী। অর্থনৈতিক রাজধানীর নাম হচ্ছে ইয়ামুসুক্রো, এটা কিন্তু অর্থনৈতিক রাজধানী। আর একটা আছে প্রশাসনিক রাজধানী। প্রশাসনিক রাজধানীর নাম কি? প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে আবিজান। আইভরি কোস্ট হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর দুটি রাজধানী, একটা অর্থনৈতিক রাজধানী আর একটা প্রশাসনিক রাজধানী। অর্থনৈতিক রাজধানীর নাম হচ্ছে ইয়ামুসুক্রো আর প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে আবিজান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে প্রশ্নটি আছে আইভরি কোস্ট কোন মহাদেশে অবস্থিত, তো এটি কিন্তু যেহেতু আমি বলেছি পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র হচ্ছে আইভরি কোস্ট, তো এখানে কিন্তু দিকদাগ হবে সঠিক উত্তর। আফ্রিকা মহাদেশে কিন্তু এই আইভরি কোস্ট অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 11 দাগের এই প্রশ্ন আছে দেখুন শূন্য পুরাণ গ্রন্থটি কার লেখা? সুন্দর একটি প্রশ্ন। শূন্য পুরাণ এই গ্রন্থটি কার লেখা?
অপশন আছে নন্দলাল বসু, নগেন্দ্রনাথ বসু, সমরেশ বসু আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো এই শূন্য পুরাণ এই গ্রন্থটি লেখা কিন্তু নগেন্দ্রনাথ বসু, বিদ্যাগ হবে সঠিক উত্তর, নগেন্দ্রনাথ বসু। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 100 মিলি বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে? সুন্দর একটি প্রশ্ন কিন্তু। 100 মিলি বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে? তো আপনাদের এখানে একটা সূত্র বলে দিচ্ছি, সেটা আপনারা মনে রাখবেন। এক মিলি যদি 1 মিলি অক্সিজেন 5 মিলি বিশুদ্ধ রক্ত, 1 মিলি অক্সিজেন সমান সমান 5 মিলি বিশুদ্ধ রক্ত। তাহলে এখানে আপনার বলছে 100 মিলি বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে। তো 100 মিলি বিশুদ্ধ রক্ত তাহলে অক্সিজেন কতটা বহন করবে? তো সেটার সঠিক উত্তর হবে কিন্তু 20 মিলি, এর দাগ হবে সঠিক উত্তর। 1 মিলি অক্সিজেন সমান সমান কিন্তু 5 মিলি বিশুদ্ধ রক্ত, তাহলে 100 মিলি বিশুদ্ধ রক্ত সমান সমান 20 মিলি অক্সিজেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। এখন 13 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব। আর কে লক্ষণ একজন প্রখ্যাত অভিনেতা, কার্টুন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক। তো আর কে লক্ষণ কে ছিলেন? তো আর কে লক্ষণ হলো একজন কার্টুন শিল্পী, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আর কে লক্ষণ একজন কার্টুন শিল্পী। চলে যাব 14 দাগের এই প্রশ্নে। প্রশ্ন হচ্ছে ঘুড়ি সংগ্রহশালা ভারতের কোন শহরে অবস্থিত? নাগপুর, আমেদাবাদ, যোধপুর আর কলকাতা। তো এই ঘুড়ি সংগ্রহশালা আমেদাবাদে অবস্থিত। ঘুড়ি সংগ্রহশালা ভারতের কোন শহরে অবস্থিত? এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু আমেদাবাদে অবস্থিত, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমেদাবাদ কোথায় আছে? এটা কিন্তু গুজরাট রাজ্যে আছে। গুজরাটে কিন্তু গুজরাটের আমেদাবাদে কিন্তু এই ঘুড়ি সংগ্রহশালা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও চীনে কিন্তু একটি ঘুড়ি সংগ্রহশালা আছে। যদি আপনার ভারতের বাইরে বলা হয়, সেটাই কিন্তু সর্ববৃহৎ ঘুড়ি সংগ্রহশালা হচ্ছে চীনে। দেখবো আমরা 15 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, লর্ড ক্যানিং। তো এখানে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু, তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং কিন্তু প্রথম ভাইসরয়, আবার তিনি কিন্তু প্রথম গভর্নর কিন্তু প্রথম গভর্নর কিন্তু এই লর্ড ক্যানিং। এনাকেই কিন্তু বলা হয় প্রথম ভাইসরয় আবার প্রথম গভর্নর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময়কাল ছিল কিন্তু 1856 থেকে 1862। 1856 থেকে 1862 কিন্তু লর্ড ক্যানিংয়ের মানে সময়কাল ছিল। লর্ড ক্যানিং এবং প্রথম গভর্নরই ছিল কিন্তু এই লর্ড ক্যানিং। তো মানে প্রথম ভাইসরয়ের কিন্তু নাম পরিবর্তন করে হয় গভর্নর, সেটা হয় কিন্তু 1858 কিন্তু আইন মোতাবেক। 1858 আইন মোতাবেক কিন্তু এই লর্ড ক্যানিং কিন্তু ভারতের গভর্নর হন। এনার সময় কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন হচ্ছে কোন ভারতীয়কে প্রথম মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়? অটল বিহারী বাজপেয়ী, বি আর আম্বেদকর, সত্যজিৎ রায় আর লতা মঙ্গেশকর। তো দেখুন এখানে যে নামগুলো আছে তো সেই নামের সাথে আমি বুঝতে পারছি না কাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। তো প্রথম কিন্তু আর বলছে প্রথম কোন ভারতীয়কে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। তো প্রশ্নটা কি ভুল আছে? অবশ্যই মনে হচ্ছে প্রশ্নটা ভুল আছে। তো প্রথম মরণোত্তর ভারতরত্ন পান কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী। আর ইনি কিন্তু পান সেটা হচ্ছে 1966 সালে। 1966 সালে প্রথম ভারতীয় যিনি মরণোত্তর ভারতরত্ন পান, লাল বাহাদুর শাস্ত্রী। 1954 সালের থেকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। ভারতের সবচেয়ে বড় অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। 1954 সাল থেকে এটা দেওয়া শুরু হয়। প্রথম দিকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের ব্যবস্থা না থাকলেও 1955 সালের জানুয়ারি মাসে নিয়ম পরিবর্তন করা হয় এবং 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু এই সম্মান পান। এছাড়া প্রথম ভারতরত্ন প্রাপ্ত 3 জন ব্যক্তি হলেন শ্রী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন। প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন খান আব্দুল গফ্ফার খান। আর প্রথম মহিলা যিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন। আর খেলোয়াড়দের মধ্যে সচিন তেন্ডুলকর ছিলেন কিন্তু প্রথম ক্রীড়াবিদ যিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। 25শে জানুয়ারি 2019 শেষবার কিন্তু ভারতরত্ন প্রদান করা হয়। 2019-এর ভারতরত্ন প্রাপকরা হলেন হচ্ছে নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা আর প্রণব মুখার্জি। এরা কিন্তু 2019-এর শেষ ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কিন্তু 2019 পর্যন্ত। 2020 থেকে 2023 পর্যন্ত কিন্তু ভারতরত্ন দেওয়া হয়নি। 2024 সালে আবার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে
2024 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম হচ্ছে কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পিভি নরসিংহ রাও আর চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন। এনারাই হলেন 2024 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। প্রধানমন্ত্রীর অনুমতিতে রাষ্ট্রপতির হাত দ্বারা কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে প্রশ্নটি আছে, এই প্রশ্নের সাথে আমি ঠিক করে বুঝতে পারলাম না প্রশ্নটা কি আছে। তো সম্ভবত প্রশ্ন যদি আপনারা যদি আমার দেওয়া তথ্য যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। চলে যাবো আমরা সত্য দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে শিবকাশী কিসের জন্য বিখ্যাত? তেল শোধনাগার, শিবের মন্দির, আতশবাজি আর চন্দন কাঠ। তো আমরা আগে শিবকাশী সম্পর্কে একটু জেনে নেব। শিবকাশী হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলার একটি শহর এবং পৌর কর্পোরেশন। এই শহরটি আতশবাজি, ম্যাচ বক্স এবং মুদ্রণ শিল্পের জন্য পরিচিত। শুধুমাত্র শিবকাশী শহরই ভারতের প্রায় 90% ফায়ার ক্র্যাকার প্রয়োজনীয় পূরণ করে। দ্রুত শিল্পবৃদ্ধির কারণে এই শহরটিকে ভারতের লিটল জাপানও বলা হয়। অর্থাৎ শিবকাশী কী জন্য বিখ্যাত? তো শিবকাশী কিন্তু আপনারা বুঝতে পারলেন তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটা এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু আতশবাজির জন্য বিখ্যাত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। শিবকাশী আতশবাজির জন্য বিখ্যাত, আর এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। শিবকাশী তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, আর শিবকাশীকে কিন্তু লিটল জাপানও বলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। তো দেখবো আমরা 18 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে বাউমানের পর্দা কোথায় থাকে? কিডনিতে, চোখে, হৃৎপিণ্ডে, ডিম্বাশয়ে। তো এই যে বাউমানের পর্দা, এই পর্দাটা দিল কেন আমি বুঝতে পারছি না। হতে পারে বাউমানের ক্যাপসুল। বাউমান ক্যাপসুল এটা কি জিনিস? এটা কিন্তু হতে পারে বাউমান ক্যাপসুল। কিন্তু এই কিডনি কথার অর্থ হচ্ছে বৃক্ষ। স্তন্যপায়ী প্রাণীদের বৃক্ষে কিন্তু বাউমানের ক্যাপসুল পাওয়া যায়। বাউমানের ক্যাপসুল হলো স্তন্যপায়ী প্রাণীদের বৃক্কের নেফ্রনের একটি কাপের মতো থলির, যা প্রস্রাব তৈরির জন্য রক্তের পরিশ্রবণ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাউমান ক্যাপসুল হতে পারে, কিন্তু বাউমান পর্দা দিল কেন? এখন যদি আমরা এখানে বাউমান পর্দা আমি যদি মনে করি যে না হচ্ছে এটা বাউমানি ক্যাপসুলের জায়গায় বাউমানের ক্যাপসুলের জায়গায় বাউমানের পর্দা দিয়েছে, বাউমানের পর্দা তো হয় না, বাউমানের ক্যাপসুল হয়। কিন্তু এখানে যদি আমি একটা প্রশ্ন করি যে যদি এরকমভাবে ধরি কিডনির আবরণীর নাম কি, মানে কিডনির যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি, সেটা আমরা বলতে পারি। অথবা দেখাচ্ছে এইখানে সেই কিডনির পর্দার নাম দিয়ে বলতে পারি এটা কোথায় থাকে, এরকম একটা বলতে পারি। কিন্তু বাউমান পর্দা এটা বলতে পারে কিনা আমার সংশয় হচ্ছে। তো এবার আমরা দেখব কিডনির যদি পর্দা দেখি, আমরা কিডনির যদি পর্দা দেখি তাহলে কিডনির পর্দা কি? তো কিডনি আপনারা জানেন একটা সিমবিজের মতো কিডনি থাকে, একটা সিমবিজের মতো, এরকম একটা সিমবিজের মতন কিন্তু কিডনি থাকে। এখন এই কিডনির এই যে আবরণ থাকে, এই আবরণের নামটা কি? এই যে আবরণ দ্বারা আবৃত থাকে এটার নাম কি? ভিতরে একটা পর্দা থাকে, বাইরে একটা পর্দা থাকে, মাঝখানে খাসকাটা থাকে, সেটা পিরামিড আকার, তার নামও কি? আমরা তিনটি জিনিস এখান থেকে একটু দেখে নিই। তো এই যে বাইরের যে আবরণীটা আছে এটাকে কিন্তু বলা হয় রোনাল কর্টেক্স, বাইরের আবরণী। এই যে বৃক্ক অর্থাৎ কিডনির যে বাইরের আবরণী থাকে সেটা কিন্তু বলা হয় রোনাল কর্টেক্স। ভিতরের আবরণী কি বলা হয়? ভিতরে যে আবরণী থাকে তাকে কি বলা হয়? ভিতরের আবরণীকে কিন্তু বলা হয় রোনাল মেদুলা বলে, আবার মেদুল্লা বলে। তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে রোনাল কর্টেক্স আর এটা রোনাল মেদুলা। আর এই যে খাসকাটা পিরামিড আকার দেখতে হয় এটাকে বলা হয় পেলভিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাইরের আবরণীটাকে বলা হয় রোনাল কর্টেক্স, ভিতরের আবরণীটাকে বলা হয় রোনাল মেদুলা, আর এই খাসকাটা পিরামিডের অংশকে বলা হয় পেলভিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি আমরা যদি এই হৃৎপিণ্ডের আবরণী দেখি, তাই হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণী বা পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণীর নাম, পেরিকার্ডিয়াম। আর এই যে ডিম্বাশয়ের পর্দার নাম হচ্ছে ঝিল্লি। আর এই যে চোখের পর্দা স্ক্লেরা, দন্তু শয়কয়লায় একার রয়াকার স্ক্লেরা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন চোখের পর্দার নাম স্ক্লেরা আর ডিম্বাশয়ের পর্দার নাম হচ্ছে ঝিল্লি। তো চলে যাবো আমরা 19 দাগের প্রশ্নে। তো 19 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, এটা হচ্ছে পেশা প্রবেশ মে মাস 2024। তো মে মাসের পেশা প্রবেশ এটি। এখন 19 দাগের প্রশ্নটা দেখবো। প্রশ্ন আছে কোন শহর থেকে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন? এখানে আছে কলকাতা, বোম্বাই, মাদ্রাস, আহমেদাবাদ। তো প্রথম ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কিন্তু করেছিলেন জওহরলাল নেহরু, যিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের 8 আগস্ট মহাত্মা গান্ধী সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন চালু করেছিলেন। তো এখানে প্রশ্ন কিন্তু সেটাই বলেছে, ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। তো কোন শহর থেকে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বোম্বে থেকে। বোম্বাই এর সঠিক উত্তর 1942 সালে 8ই আগস্ট। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 20 দাগের প্রশ্ন আছে, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? এটা কিন্তু বলেছে সর্বজনীন গ্রহিতা। তা চলুন চলে যাই আমরা পরে পেজে দেখি কি আছে। কোন গ্রুপের রক্তকে কিন্তু বলা হয় সর্বজনীন গ্রহিতা। তো এখানে অপশন আছে দেখুন, এ বি আর ও। তো সর্বজনীন গ্রহিতা কাকে বলা হয়? তো সর্বজনীন গ্রহিতা হচ্ছে সব রক্ত গ্রুপের কাছ থেকে সে নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না, সেটাকে বলা হয় সর্বগ্রহিতা। আর সার্বিক দাতা কি? সে সবাইকে দিতে পারে কিন্তু তার কারো কাছ থেকে নিতে পারে না, সেটাকে বলা হয় সার্বিক দাতা। তো যেটা সবাইকে দিতে পারে কিন্তু নিতে পারে না, সে কিন্তু ব্যাপক প্রবলেমে পড়বে। সেটা কিন্তু সেই গ্রুপের রক্ত হচ্ছে ও। যেটা দিতে পারবে কিন্তু নিতে পারবে না কারোর কাছ থেকে, সেটা হচ্ছে ও। আর এবি কি করবে? এবি সবার কাছ থেকে গ্রহণ করতে পারবে কিন্তু কাউকে দিতে পারবে না, সেটা হচ্ছে এবি। সার্বিক গ্রহিতা অর্থাৎ ফেসিলিটি কার ভালো? এবির ফেসিলিটি ভালো, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। সার্বিক গ্রহিতা হচ্ছে এবি, সবার কাছ থেকে সে নিতে পারে। এইবারে আপনি যদি বলেন যে এটা মনে রাখবো কি করে, গ্রহিতা আর দাতা মনে রাখবো কি করে? গ্রহিতা মানে গ্রহণ করবে মানে যোগ করবে মানে অ্যাড করবে। তো দেখুন অ্যাড আছে এ বি, এটা কিন্তু এতে এ ধরবেন অ্যাড, অর্থাৎ এ বি কিন্তু এর সঠিক উত্তর গ্রহিতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আমরা মনে রাখতাম, এইভাবে কিন্তু আমি মনে রাখতাম, আপনাদের কিন্তু সেই টিক্সটা দিয়ে দিলাম। এখন চলে যাবো 21 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, ব্যারাকুডা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, মরুভূমি গাছ, যুদ্ধ জাহাজ, সৌরচালিত নৌকা। এই ব্যারাকুডা কি? তো 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সৌরশক্তি চালিত নৌকা হচ্ছে এই ব্যারাকুডা। ডিদ্দাগ হবে সঠিক উত্তর, সৌরশক্তি চালিত নৌকা হচ্ছে ব্যারাকুডা। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, মানুষের দেহে রাসায়নিক দুধ কাকে বলা হয়? তো এখানে প্রশ্নটা হচ্ছে রাসায়নিক দুধ কাকে বলে, মানুষের দেহে রাসায়নিক দুধ কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় কোষের শক্তিঘর, আর হরমোনকে বলা হয় মানুষের দেহের রাসায়নিক দুধ, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। চলে যাবো 23 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত? সুন্দর একটি প্রশ্ন। চিরাগ শেট্টি এটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেটার, ভলিবল, ব্যাডমিন্টন। তো চিরাগ শেট্টি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর কি হবে? চিরাগ শেট্টি হচ্ছে একজন ব্যাডমিন্টন খেলোয়াড় কিন্তু চিরাগ শেট্টি। চিরাগ শেট্টির পুরো নাম হচ্ছে চিরাগ চন্দ্রশেখর শেট্টি। 1997 সালে এই চিরাগ শেট্টির জন্ম হয়। 2016 সালে হায়দ্রাবাদে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে তিনি কিন্তু তার আন্তর্জাতিক অভিষেক করেন এবং ব্রোঞ্জ পদকটি ঘরে তোলেন। আর 2018 সালে কমনওয়েলথ গেমসে তিনি কিন্তু মিশ্র দল স্বর্ণপদক এবং পুরুষদের দ্বৈত রৌপ্য পদক অর্জন করেন। আর 2022 সালে কমনওয়েলথ গেমসে তিনি কিন্তু পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জিতেছিলেন। 2020 সালে কিন্তু এই চিরাগ শেট্টি অর্জুন পুরস্কার পান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্জুন পুরস্কার দেওয়া হয় কিন্তু বিভিন্ন খেলায় কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 24 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, অক্সিনোমিটার দিয়ে কিসের দৈর্ঘ্য মাপা হয়? পাখি, প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গ। তো এখানে বলছে কিসের দৈর্ঘ্য মাপা হয় অক্সিনোমিটার দিয়ে? তো অক্সিনোমিটার দিয়ে উদ্ভিদের দেহের দৈর্ঘ্য মাপা হয়। উদ্ভিদের দৈর্ঘ্য মাপা হয় কিন্তু এই অক্সিনোমিটার দিয়ে কিন্তু উদ্ভিদের দৈর্ঘ্য মাপা হয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উদ্ভিদের দৈর্ঘ্য মাপতে কিন্তু অক্সিনোমিটার ব্যবহার করা হয়। তো চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কি আছে 25 দাগের প্রশ্ন। তো 25 দাগের প্রশ্ন আছে, দেখুন লোকপাল কোন দেশের সংবিধান থেকে অনুসরণ করা হয়েছে? কানাডা, সুইডেন, রাশিয়া, জার্মানি। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে আছে সুইডেন। এই সুইডেন থেকে কিন্তু এই লোকপাল এইটা কিন্তু অনুসরণ করা হয়েছে মানে সুইডেনের সংবিধান থেকে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 25 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। গ্রাফাইট জাতীয় উদ্ভিদ কিসের উপর জন্মায়? কাদামাটি, পাথুরে মাটি, বেলে মাটি, বরফ। তো এখানে কিন্তু ক্রায়োফাইট জাতীয় উদ্ভিদ, অর্থাৎ ক্রায়োফাইট জাতীয় উদ্ভিদ হচ্ছে লাইকেন একটি ক্রায়োফাইট জাতীয় উদ্ভিদ। এটা কিন্তু বরফে জন্মায়। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 26 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাগ। ক্রায়োফাইট জাতীয় উদ্ভিদ কিন্তু বরফ,
ক্লেরোফাইট জাতীয় উদ্ভিদ কিন্তু বরফে জন্মায়, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 7 দাগের এই প্রশ্ন আছে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসরণ হয়? পিনাল, পিটুইটারি, থাইমাস আর প্যানক্রিয়াস। তো ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো এখানে 7 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 7 দাগের সঠিক উত্তর হবে এই ইনসুলিন, এটি কিন্তু হচ্ছে প্যানক্রিয়াস গ্রন্থি থেকে কিন্তু নিঃসরণ হয়, প্যানক্রিয়াস, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। ইনসুলিন কিন্তু প্যানক্রিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত হয়। চলে যাবো 8 দাগের এই প্রশ্ন আছে আইপিএল 2024 গুজরাট টাইটানের অধিনায়ককে? রাশিদ খান, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া আর শুভমান গিল। তো এখানে আইপিএল 2024 গুজরাট টাইটানের অধিনায়ককে? তো এখানে 28 দাগের সঠিক উত্তর কি হবে? তো 28 দাগের সঠিক উত্তর অবশ্যই আপনারা জানেন, এই 2024-এ যে আইপিএল হচ্ছে তাতে গুজরাট দলের অধিনায়ক কিন্তু গুজরাট টাইটানিকের অধিনায়ক হচ্ছে শুভমান গিল, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন আছে কোকব্রোক দিবস কোন রাজ্যে পালন করা হয়? কোকব্রোক দিবস, তো এই কোকব্রোক দিবস কোন রাজ্যে পালন করা হয়? গুজরাট, আসাম, উত্তরাখণ্ড আর ত্রিপুরা। এটা কিন্তু এই কোকব্রোক দিবস, এটা কিন্তু একটা ভাষা দিবস, এটার সঠিক উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের একটা ভাষা কিন্তু কোকব্রোক একটা ভাষা, এই ত্রিপুরার রাজ্যের কিন্তু কোকব্রোক একটা ভাষা। তো কোকব্রোক দিবস কিন্তু ত্রিপুরায় পালন করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু পালন করা হয় প্রতি বছর কিন্তু 19শে জানুয়ারি এই ভাষা দিবসটা কিন্তু পালন করা হয়। কোকব্রোক ভাষা দিবস, এই কোকব্রোক দিবসটা কিন্তু পালন করা হয় 19শে জানুয়ারি, প্রতি বছর 19শে জানুয়ারি কিন্তু এটা পালন করা হয়। আর সঠিক উত্তর হবে ত্রিপুরা। 29 দাগের সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা। তো 30 দাগের প্রশ্ন আমরা চলে যাবো সেরিব্রাম মানুষের কোন অঙ্গের বৃহত্তম অংশ? এটা হচ্ছে বৃক্ক, হৃৎপিণ্ড, যকৃৎ, মস্তিষ্ক। তো সেরিব্রাম এটা মানুষের কোন অঙ্গের বৃহত্তম অংশ? তো এখানে 30 দাগের সঠিক উত্তর কি হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ। এখানে আছে ডি দাগ মস্তিষ্কে, ডি দাগ হবে সঠিক উত্তর। সেরিব্রাম মানুষের কোন অঙ্গের বৃহত্তম অংশ? ডি মস্তিষ্কের কিন্তু বৃহত্তম অংশ হচ্ছে সেরিব্রাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 31 দাগের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন আছে দেখুন অষ্টপ্রধান কার শাসন ব্যবস্থার একটি পরিষদ ছিল? টিপু সুলতান, রঞ্জিত সিংহ, মোহাম্মদ বিন তুগলক আর শিবাজি। তো 31 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শিবাজির, কিন্তু এটা এই যে অষ্টপ্রধান এই শাসন ব্যবস্থা ছিল কিন্তু শিবাজির, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি দেখবো? তো 32 দাগের প্রশ্ন। তো 32 দাগের প্রশ্নটা আমরা দেখবো আছে ককলিয়া দেহের কোন অঙ্গের ভিতরে দেখা যায়? এই ককলিয়া দেহের কোন অঙ্গের ভিতরে দেখা যায়? তো পা, কান, নাক, চোখ। তো 32 দাগের সঠিক উত্তর কি হবে? তো 32 দাগের সঠিক উত্তর হবে ককলিয়া, এটি দেখা যায় কিন্তু আপনার এই ককলিয়া দেহের কোন অঙ্গের ভিতরে দেখা যায়? তো এটা কিন্তু কানের ভিতরে দেখা যায়, বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 33 দাগের এই প্রশ্ন আছে চতুরাশ্রমের প্রথম আশ্রম কি? তো এখানে আছে সন্ন্যাস, বানপ্রস্থ, ব্রহ্মচার্য, গারস্থ। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 33 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্রথমে যে আশ্রমের নাম আছে সেটা কিন্তু ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। ব্রহ্মচার্য এর সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 34 দাগের এই প্রশ্ন আছে ভারতের সংবিধানের আত্মা বলা হয় নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, প্রস্তাবনা আর মৌলিক কর্তব্য। তো 34 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ প্রস্তাবনাকে কিন্তু ভারতের সংবিধানের আত্মা বলা হয়, প্রস্তাবনাকে কিন্তু ভারতের সংবিধানের আত্মা বলা হয়। 34 সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো 35 দাগের এই প্রশ্ন আছে গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোন দেশের অবস্থিত? এটা কিন্তু রোমানিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। তো এখানে গ্রেট ব্যারিয়ার রিফ, আমরা এখানে একটা ছবি দিয়ে দিলাম গ্রেট ব্যারিয়ার রিফের। তো এই গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে কোন দেশে দেখা যায়? তো এটা কিন্তু দেখা যায় অস্ট্রেলিয়ায়। দিদাক হবে সঠিক উত্তর। গ্রেট ব্যারিয়ার রিফে কিন্তু মানুষ যেতে পারে না। এটার যে ছবিটা আমরা এখানে দিয়েছি সেটা কিন্তু আপনার উপগ্রহ চ্যানেলের মাধ্যমে কিন্তু এটা মানে এই ছবিটা তোলা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটা প্রবাল প্রাচীর, সবচেয়ে বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, সেটা কিন্তু অস্ট্রেলিয়ায় অবস্থিত। দিদাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কি আছে 36 দাগের প্রশ্ন। এটা প্রশ্ন আছে বঙ্গ মহিলা পত্রিকার সম্পাদক কে ছিলেন? জ্ঞাননন্দিনী দেবী, বাসন্তী দেবী, কাদম্বরী দেবী আর মোক্ষদায়িনী মুখোপাধ্যায়। তো বঙ্গ এই মহিলা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে 36 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই মোক্ষদায়িনী মুখোপাধ্যায়, দিদাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 37 দাগের এই প্রশ্ন আছে জিএনপির পুরো কথা কি? তো জিএনপির পুরো কথা কি? তো এখানে যেগুলো অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর কি হবে? তো জিএনপির পুরো কথা হচ্ছে এখানে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এবার এখানে প্রশ্ন আছে দেখুন 38 দাগের এই প্রশ্ন আছে ঘরমাক্ত অবস্থায় পাখার বাতাস আরাম দেয় কারণ কি? এখানে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। ঘরমুক্ত অবস্থায় পাখার বাতাস আরাম দেয় কারণ কি? এটা লিঙ্কআপের ব্যাপার আছে। এখানে অপশনগুলো কি বলেছে সেটা দেখি। এর অপশানে আছে বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে,
পাখার বাতাস শীতল বাষ্প ধারণ করে, পাখার বাতাস সরাসরি শরীরের ছিদ্র দিয়ে ঢুকে যায়, পাখার বাতাস ঘাম হতে দেয় না। তো এখানে দেখুন এই ঘর্মাক্ত অবস্থায় পাখার বাতাস আরামদায়ী কেন? তো আমি এই অপশনটা বাদ দিয়ে এখানে দেখছি বির অপশনে পাখার বাতাস শীতল বাষ্প ধারণ করে। কখনো সম্ভব পাখার বাতাস শীতল বাষ্প ধারণ করে? এরকম তো সম্ভব হয় না। পাখার বাতাস সরাসরি ছিদ্র দিয়ে ঢুকে যায়, সরাসরি ছিদ্র দিয়ে ঢুকে যায়, এটাও হয়। পাখার বাতাস ঘাম হতে দেয় না, এটা তো আরও হবে না। ঘাম হতে দেয় না, ঘাম হতে দেয় না, সেটার একটা কারণ কি? তো এখানে এই তিনটি কিন্তু এর সঠিক উত্তর হবে না। এখানে এর সঠিক উত্তর হবে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে, এই যে বাষ্পায়ন কথাটা আছে, এই বাষ্পায়নটা হচ্ছে এর সঠিক উত্তর। বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে, তার জন্য কিন্তু ঘর্মাক্ত অবস্থায় পাখার বাতাস আরাম দেয়। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 39 দাগের প্রশ্নে। তো 39 দাগের প্রশ্ন দেখবো, তবে পেজ চেঞ্জ করে কিন্তু 39 দাগের প্রশ্নে চলে যাবো। এখানে প্রশ্ন আছে দেখুন, এই দেখুন এখানে আমরা চলে এসেছি কলকাতা পুলিশে কনস্টেবল, অর্থাৎ আমরা আজকে যে প্র্যাকটিস সেটটা করছি সেটা কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। আপনারা ইতিমধ্যেই জানেন কলকাতা পুলিশ প্র্যাকটিস সেটে কিন্তু আপনার 30 নাম্বার থাকবে, 30 নাম্বার থাকবে কিন্তু অঙ্ক, 30 নাম্বার থাকবে রিজনিং, আর 40 নম্বর থাকবে কিন্তু জেনারেল স্টাডিজ। এই 100 নম্বরের মোট পরীক্ষা হবে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা আজকে করছি, যে প্র্যাকটিস সেটটা সেটা কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। তো আমরা আজকে এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন সম্পন্ন করছি। তো আমরা এত সময় ধরে 38 দাগ পর্যন্ত চলে এসেছি। এবার আমরা দেখব 39 দাগের প্রশ্ন। 39 দাগের জেনারেল স্টাডিজের প্রশ্ন কি আছে? নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? তবলা, সরোদ, সেতার, সারেঙ্গি। তো এখানে 39 দাগের সঠিক উত্তর কি হবে? তো এটা আপনারা তো সবাই জানেন, 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্যার আমজাদ আলী খান, ইনি কিন্তু এই সরোদবাদক, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমজাদ আলী খান কিন্তু সরোদবাদক। 39 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 40 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের কোনটি সবচেয়ে বায়ু দূষণকারী? নিচের কোনটি সবচেয়ে বেশি বায়ু দূষণকারী কোনটি? তো এখানে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো 40 দাগের সঠিক উত্তর হবে সবচেয়ে বায়ু দূষণকারী হচ্ছে কার্বন মনোক্সাইড। একদম খতরনাক দূষণকারী পদার্থ কার্বন মনোক্সাইড। এটা কিন্তু মানুষকে মারতে বেশি সময় লাগে না। কার্বন মনোক্সাইড কিন্তু এত পরিমাণে ভয়ঙ্কর একটা বায়ু দূষণকারী পদার্থ, গ্যাসীয় পদার্থ। এটা হচ্ছে সঠিক উত্তর হবে ডিদ্দা, কার্বন মনোক্সাইড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 40টা প্রশ্ন। তো ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সামনের ক্লাস করার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।